বিশ্বনাথ রাতের কোহেলির সকল দর্শককে প্রণাম, অভিনন্দন, ভালোবাসা। আজ আপনাদের সামনে বিশেষ একটা অনুষ্ঠান নিয়ে এসেছি। আজ হচ্ছে 18 জুলাই। সবাই জানেন যে আজ দুর্গাপুরে ভারতের প্রধানমন্ত্রীর অবতরণ করছেন। তো আমিও এখন আসানসোলের কাছাকাছি আছি, রাস্তাঘাট অনেক জায়গায় জ্যাম। তো যাই হোক, সংক্ষেপে আমি বলি, আজকে আমার সাথে একজন আছেন, আপনারা হয়তো অলক্ষ্য থেকে অনেকে তাকে দেখেছেন, মানে তার গলা শুনেছেন বা কিছু ভিডিওতে দেখেছেন। তো আজকে সে আছে রোজিনা, আপনাদের রোজিনা ম্যাডাম আজকে আছে অলক্ষ্য থেকে। আমাকে কিছু প্রশ্ন করবে বলে সে উপস্থিত হয়েছে, যদিও প্রশ্নগুলো তার নয়, আপামর দেশবাসী এবং বাংলাভাষীর। যারা কেউ কেউ আমাকে ফোন করে বা মেসেজ করে বা হোয়াটসঅ্যাপেও লেখে কিংবা আমার ইউটিউবের ভিডিওতেও কমেন্টস করে, সেখান থেকেই রোজিনা কিছু চয়ন করেছে এবং কিছু প্রশ্ন আমার কাছে তার জানার আছে এবং আপনাদের মানে রাতের কোহেলির প্রিয় দর্শকদেরকে জানাবার আছে। আর কিছু সত্য যেটা আমি অনুধাবন করেছি এবং উপলব্ধি করেছি, শুধু তাই নয়, ভীষণভাবে গুপ্তভাবে জানতে পেরেছি, সেটাই আপনাদের সামনে আজকে ওপেন করব। তো রোজিনা আছে, ক্যামেরাতেই আছে। আর রোজিনা, তুমি আমাকে প্রশ্ন করবে কাল থেকেই বলছো। তো আমি বলেছি হ্যাঁ উত্তর দেবো। তুমি হয়তো প্রশ্ন সাজিয়ে এনেছো, আমি জানি না কি প্রশ্ন, তবে আমি অকপটে উত্তর দেব, এটুকু আমার দর্শকরা ভরসা রাখতে পারুন। তাতে যা হয় হোক, আমার যা হয় হোক। এরকম তো হয়েছে, এমন অনেক কথা বলেছি যেগুলো আমার দর্শকদের হয়তো ভালো লাগেনি, তারা বিরূপ হয়েছেন। আবার কেউ কেউ চরম আনন্দ পেয়েছেন, খুশি হয়েছেন, রিপ্লাইও করেছেন, দুটোই পেয়েছি ফিডব্যাক। তো যাদের ভালো লেগেছে বা খুশি হয়েছেন তাদেরকেও যেমন ধন্যবাদ, আবার যারা রিয়াক্ট করেছেন, বিরূপ হয়েছেন, কমেন্টস করেছেন সেই রকম মনোভাব নিয়ে, তাদেরকেও আমার ধন্যবাদ, শুভেচ্ছা। তো যাই হোক রোজিনা, তুমি আমাকে প্রশ্ন করতে শুরু করো, খুব সংক্ষেপে করবে এবং আমি সংক্ষিপ্ত জবাব দেবো। কেননা আজকে তো 18 জুলাই, আমার যেহেতু আসানসোলে মোদিজি আসছেন, সেখানে কাছাকাছি আমার একটা বিশেষ কাজ আছে, আমি যাব সেখানে। তো সংক্ষেপে উত্তর দিয়ে যাব। তুমি শুরু করো তোমার প্রশ্নবান, আমার দিকে ছুড়ে দিতে পারো। হ্যাঁ, সকল দর্শকবৃন্দকে আমার প্রণাম। তো আমি স্যারকে কয়েকটা প্রশ্ন করব। স্যার, আপনি এক কথায় উত্তর দেবেন? একদম চেষ্টা করব, হ্যাঁ, এবং অকপটে দেবো। হ্যাঁ, তুমি করো প্রশ্ন। প্রশ্ন করতে চাই যে এই মুহূর্তে ভারতের সব থেকে বড় মিথ্যাবাদী এবং গদ্দার কে? খুব কঠিন প্রশ্ন, যদিও আমার কাছে এর উত্তর আছে। ভারত তথা আমাদের বাংলা এই মুহূর্তে উত্তাল, একেবারে সমুদ্রের মতো উত্তাল। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এরকম একটা প্রশ্নের জবাব, যেটা আমি বলবো অকপটে, এই মুহূর্তে ভারতের সব থেকে বড় গদ্দার এবং সব থেকে বড় মিথ্যাবাদী নরেন। নরেন নরেন নরেন? আপনি কার কথা বলছেন? বিবেকানন্দ? তবা তবা, একজন মহামানবকে আমি না না ছি, তোমার ভুল হচ্ছে। তুমি প্রশ্ন করেছো এই মুহূর্তে, তোমার প্রশ্নটার উপরে তুমি ক্লাস করো। এই মুহূর্তে তুমি জিজ্ঞাসা করেছো এই মুহূর্তে সব থেকে বড় মিথ্যাবাদী এবং গদ্দার কে। তা এই মুহূর্তে তো আমাদের নিশ্চয়ই মহামানব বিবেকানন্দজি নেই, সুতরাং তাকে এর মধ্যে টেনো না। আমি যার কথা বলছি তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী। মোদী বলে সবাই জানেন, নরেন আমি সংক্ষেপে ওখান থেকে নরেন বলেছি। নরেন্দ্র মোদীজি এই মুহূর্তে ভারতের সব থেকে বড় গদ্দার এবং বড় মিথ্যাবাদী। আমি এই কথা বলবার জন্য হয়তো অনেকে কুরূপ ভাবে আমাকে বিশ্লেষণ করবেন, মন্তব্য করবেন, করুন, একদিন জানতে পারবেন। জানতে কি পারেননি? আপনারা কি জানতে পারেননি কেন বললাম বড় গদ্দার আর মিথ্যাবাদী? আজ 11 বছর পার হয়ে গেছে। আসবার সময়, ভোটে দাঁড়িয়ে এই ক্ষমতায় আসবার আগে তিনি ভোট প্রচারে বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবে ভারতবাসীকে। 11 বছরে কত হয়? 11 দুগুণে 22 কোটি হয়। 2 কোটি চাকরি ছেড়ে দিন, 1 কোটি চাকরি দিয়েছে।
মিস্টার নরেন্দ্র মোদী 1 কোটি চাকরি দিয়েছেন, 1 কোটি ভারতবাসী চাকরি পেয়েছে তার হাত দিয়ে। বুক ফুলিয়ে জবাব দেবেন খালি আমি বিজেপি করি। আরে বিজেপি করুন, তৃণমূল করুন, সিপিএম করুন, কংগ্রেস করুন, যা কিছু করেন আপনার মনের ব্যাপার, কিন্তু সত্যটা সত্য বলবার সব ক্ষমতা রাখুন। 1 কোটি ছেলে চাকরি দিয়েছে নরেন্দ্র মোদীজি, কিংবা 15 লক্ষ টাকা করে বেকার ছেলেদের অ্যাকাউন্টে গেছে কি? গেছে? অমিত শাহ একটা সবাই বললেন কি ও তো জুমলা থা। বাহ, ভারতবাসীর সাথে বেকার ছেলে মেয়েদের সাথে জুমলাগিরি চলছে, একে গদ্দার মিথ্যাবাদী বলবো না তো কি বলবো? আরো বহুত ভুড়ি ভুড়ি প্রমাণ আছে যেটা নরেন্দ্র মোদীজি চরম মিথ্যাচার করেছেন ভারতবাসীর সাথে, গরিব মানুষের সাথে। দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কেন যাচ্ছে, কার প্রশ্রয়ে যাচ্ছে, কার প্ররোচনায় যাচ্ছে, কার সাহায্যে যাচ্ছে? আমি কারোর কোনো পার্টির হয়ে বলছি না, যেটা সত্য সেটাই বলছি। রোজিনা, তোমার দ্বিতীয় প্রশ্ন তুমি করতে পারো, আমি অকপটে এরকমই উত্তর দেবো, তাতে আমার যা হয় হবে, আমি কুছ পরোয়া করি না। আমাকে কেউ খেতে দেয় না, আমাকে খেতে দেয় একমাত্র জগৎ পিতা জগৎ পালক শিবু, বাবা মহাদেব বলেন আপনারা। আমাকে সেই খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছে এবং বাঁচিয়ে রাখবেও। আমার কোনো নেতা মন্ত্রীর ধার ধারি না, কোনো পার্টির ধার ধারি না। আমাকে কেউ 1 টাকা দিয়ে বলেনি যে এই দিন আপনাকে 1 টাকা দিলাম লজেন্স খাবেন। আমি শিবুর পুত্র, শিবু আমায় খাওয়ায়। করো তোমার দ্বিতীয় প্রশ্ন করো। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, এই মুহূর্তে বাংলায় সব থেকে বড় মিথ্যাবাদী এবং গদ্দারকে বাংলায়? বাপ রে বাপ, তুমি তো আজকে আমাকে চরম বিপদের মুখে নিয়ে ফেলছো, চরম বিপদের মুখে নিয়ে ফেলছো। তার কারণ ভারতের সব থেকে বড় শত্রু এবং গদ্দার এবং মিথ্যাবাদী বলাটা যতটা আমার কাছে সহজ মনে হয়েছে, ঠিক ততটা কঠিন। পশ্চিম বাংলার এই মুহূর্তে সব থেকে বড় গদ্দার মিথ্যাবাদী এবং বাংলার শত্রু। কঠিন কথা হলেও আমি অকপটে জবাব দেব, আর সে হচ্ছে একমাত্র চোর শুভেন্দু। হ্যাঁ, শুনতে খারাপ লাগবে আমি এভাবে ভাষা ব্যবহার করছি, আমার প্রিয় দর্শকরা মার্জনা করবেন। তার কারণ অনেকে আমাকে অনেক প্রশ্ন করেন, আমাকে ব্যক্তিগতভাবে আমায় মেসেজ করেন, মেসেঞ্জারে ফোন করেন। আজকে রোজিনা সেগুলো ফলো করেও করে আমাকে ওই প্রশ্নগুলো করতে আমায় বলছে গতকাল থেকে যে আমি কিছু কঠিন প্রশ্ন করব, উত্তর দেবেন। আমি বলেছি হ্যাঁ দেবো। তো এই মুহূর্তে বাংলার সব থেকে বড় শত্রু গদ্দার মিথ্যাবাদী হচ্ছে শুভেন্দু অধিকারী। শুধু বাংলার নয়, একটু কান খুলে শুনুন আমার কথাগুলো, শুনতে খারাপ লাগবে অনেকের। শুধু বাংলার শত্রু নয় শুভেন্দু, বিজেপিরও বড় শত্রু। বিজেপির সব থেকে বড় শত্রু শুভেন্দু অধিকারী। আজকে দিলীপ ঘোষ আসানসোলে মোদিজির সভায় না এসে চলে গেলেন দিল্লি, আর দিল্লি উনি প্লেন ধরে নিয়েছেন। আমি একটা স্যালুট দিলাম দিলীপ ঘোষকে, স্যালুট দিলাম। কেন বলুন তো, কেন? দিলীপ ঘোষ আমার 1 টাকা দেয়নি, বা শুভেন্দু আমার 1 টাকা নেয়নি, যেটা সত্যি সেটাই বলছি। দিলীপ ঘোষকে স্যালুট দিলাম যে লোকটার মেরুদণ্ড আছে, বিক্রি হয়নি শুভেন্দুর মতো, চোর হয়ে যায়নি দিলীপ ঘোষ, সেই কারণেই স্যালুট দিলাম। দেখুন, দিলীপ ঘোষকে এর আগে মোদিজি এসছেন, অমিত শাহ এসছেন, তাকে ডাকা হয়নি, তারও কারণ আছে, কে করেছে সেটাও বলছি। আর আজকে বিশেষ স্বার্থে, বিজেপির স্বার্থে তাকে আসানসোলে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু সেটা হচ্ছে কর্মীদের দ্বারা, সাংগঠনিক স্তরের দ্বারা নয়, যেটা দিলীপ ঘোষ মানতে পারেনি। আর তাই তিনি এখানে যাননি, মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে তিনি গেছেন দিল্লি। একদম মানে সলিড। এই লোকটি যদি বিজেপিতে এই বছর থাকতো, এই যে শ্রমিক যে এলেন, তার তো অনেক স্ক্যান্ডাল দেখি ইউটিউবে, যাই হোক, মানে উনি, উনার দোষগুণ বলছি না, কিন্তু উনি এমন একজন মহিলার সাথে মিশেছে, সেই মহিলাটি শ্রমিকের থেকেও নিচু স্তরে বাস করে। তা না হলে মেলামেশা করেছেন, সেক্স স্ক্যান্ডাল, আরে দুজনের মতেই তো। তাহলে আজকে শ্রমিক দোষী হয়ে গেল, আর সেই অনন্যা নামক মহিলা একেবারে ধোয়া তুলসী পাতা। সব থেকে বড়, ওকে জেলে দেওয়া উচিত ওই মহিলাকে, অনন্যা নামে। স্বার্থে আঘাত হয়েছে তাই শ্রমিকের নামে কুৎসা ছড়াচ্ছে। হ্যাঁ করেছে হয়তো, সেগুলো আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু দুজনের মতামতই হয়েছে, আর আজকে সে খারাপ হয়ে গেল। তো এই ধরনের মানসিকতাগুলোকে ত্যাগ করা উচিত এবং এদের বন্দী করা উচিত। তো এই মুহূর্তে সব থেকে
মানে পশ্চিমবাংলার বড় শত্রু গদ্দার, আমাদের সাধারণ মানুষদের সাথে গদ্দারি করছে এই শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ বিজেপিকে অনেক উপরে এনেছিল এই পশ্চিমবাংলায়, আর এই বছর যদি দিলীপকেই আবার সভাপতি করা হতো তো বিজেপি সামনের বছর 26-এ যে বিধানসভার ভোট অনেক বড় মার্জিন করতো, এটা আমার দৃঢ় ধারণা। কিন্তু সেটা হওয়ার নয়। আর দিলীপ ঘোষ গেলেন না শুভেন্দুর জন্য, শুভেন্দুর এক নায়ক তত্ত্ব, মানে আমি একাই বাংলাকে করব, এর পিছনে অনেক কারণ আছে, সেগুলো নিয়ে পরে কখনো আলোচনা করব। তো রোজিনা, তোমার উত্তর পেয়ে গেছো। স্যার আমি আর একটু কিছু বলতে চাই। সরি, হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আপনার কি বক্তব্য? দেখো রোজিনা, আমি এর আগেও অনেকবার বলেছি আমার ভিডিওগুলোতে, সংক্ষেপে হয়তো সেগুলো আজকেও সংক্ষেপে উত্তর দেবো। তার কারণ মমতাকে নিয়ে কিছু বলতে গেলে অনেক বড় চ্যাপ্টার হয়ে যাবে। আমি লিখেছি মমতাকে নিয়ে দীর্ঘ 25 বছর তাকে নিয়ে চর্চা করবার পর আমি মরণের ওপারে কিছুটা এবং মৃত্যু রহস্যের সন্ধানে কিছুটা লিখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে। সেগুলো এখনো আলোচনা করবার বা ওপেন করবার, ক্যামেরার সামনে আনবার এখনো সুযোগ সময় পাইনি। তো আমি তোমাকে একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়, আগেও বলেছি, আজও বলছি, ভবিষ্যতেও বলবো, কথার বিকৃতি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মেঘে ঢাকা তারা। মেঘে ঢাকা তারা মমতা বন্দ্যোপাধ্যায়। তার চতুর্পাশে রয়েছে মেঘ, কালো কালো ঘন অন্ধকার মেঘ, আর সেগুলো হচ্ছে তার সাথে নেতা মন্ত্রীরা, টিএমসি তৃণমূল দলেরই নেতা মন্ত্রীরা। মেঘ, ঘন কালো মেঘ, যাকে তারা জ্বলন্ত তারাকে গ্রাস করে নিয়েছে। আজকে মমতার উজ্জ্বলতা একদম মৃয়মান, মানে মমতার যে পার্সোনালিটি, মমতার যে উজ্জ্বলতা আজকে পুরো গায়েব। যে উজ্জ্বলতা দিয়ে তিনি 2011-তে এসেছিলেন, লক্ষ কোটি মানুষের মন জয় করেছিলেন, আজকে সে মৃয়মান, মানে কেউ আর দেখতে পাচ্ছি না আমরা। এটাও সত্য কথা, আমি সত্যটাই বলতে ভালোবাসি, তাতে আমার যা হবে হবে। আমি আগেও বলেছি, আবার বলছি, আমাকে কেউ খাওয়ায় না, কোনো মানুষ খাওয়ায় না, আমাকে খাওয়ায় এই জগতের পালক বাবা মহাদেব। তা আমার ভয় করার কোনো প্রশ্ন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি যদি আবার পুনরুত্থান ঘটে মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে হয়তো আমরা বাংলাবাসীরা, সাধারণ মানুষরা একটা ভালো সুদিন, একটা শুভ সকাল দেখতে পাবো। আর যদি সেই বিকাশটা না হয় তাহলেও কিন্তু বাংলার ভয়ঙ্কর অবস্থা হবে। আমি দুটো দিকই বললাম, আমার কথাগুলো খুব ভালো করে মন দিয়ে শুনে তারপরে কিন্তু মেসেজ করবেন, একটা আলটাপ্পা মন্তব্য করবেন না প্লিজ। আমি বলছি সাধারণ ভারতবাসীর জন্য, সাধারণ বাংলাবাসীর জন্য আমি এই কথাগুলো বললাম, যে আমাদের বাংলা যদি উন্নতি করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে 11 বছর আগের কন্ডিশনে ফিরে আসতে হবে। সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় পারেন তাহলে আমরা আবার সুদিন দেখবো। আর যদি তা না হয়, শুনে নিন, ঘোর অন্ধকার তমসাচ্ছন্ন একটা বাংলা কিন্তু সামনে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে। ডক্টর অভয়ার মৃত্যু হয়েছে, তার কোনো বিচার পেল না। আমি বারবার বলেছি আপনাদের যে ডক্টর অভয়ার বিচার পাবে না, তিনি মন্তব্য করেছিলেন। সত্যি তো, কেন পাবে না? আপনারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দায়ী। আমি আজকে, হ্যাঁ আমিও বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ ইচ্ছা থাকলে সব প্রকাশ পেত। কিন্তু তার সাথে আজকে একটা গুপ্ত কথা আপনাদের সামনে তুলে ধরছি, শুনে নিন। কেন আজকে বিজেপি সরকার তো ভীষণভাবে চেপে ধরছে মমতার যে কোনো স্ক্যান্ডাল বলুন, কিছু না হলেও সেটাকে হাইলাইট করছে, তাকে ফেলে দেওয়ার জন্য। তাহলে এই ইস্যুটা করে কেন পারলো না? গুপ্ত কথা, অত্যন্ত গোপন কথা আপনাদের সামনে আজ ফ্ল্যাশ করে দেবো, যা হবে। এই পাপ কাজের মধ্যে, এই পাপাচারের মধ্যে, আরজিকর ধর্ষণ রেপ কাণ্ডের মধ্যে, খুনের কাণ্ডে তৃণমূলের সঙ্গে বিজেপির লোকজনও জড়িত আছে। আর সেই কারণে গট আপ দিদি অ্যান্ড মোদি। সত্যি কথা বলতে ভয় পাই না, বলে যাব, বলবো, আপনারা শুনতে থাকুন। রোজিনা, আমি এখন তো বেরিয়ে যাব, আমি আর বেশি কথা বলতে চাইছি না, শেষ করলাম। হ্যাঁ স্যার। তো ঠিক আছে, আমার দর্শক সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমি চাই আমাদের ভারতে, আমাদের বাংলায় একটা নতুন এমন কেউ আসুক যে আমাদের বাংলাকে, আমাদের ভারতকে নতুন ভাবে সাজাতে পারে। আমরা সাধারণ মানুষ যারা মুখ চেয়ে থাকি যে কেউ একজন পয়গম্বর আসবেন এবং সমস্ত নিরন্ন, গরিব,
হতভাগ্য মানুষদের জীবনে উজ্জ্বলতা এনে দেবেন। সেই দিনটির অপেক্ষায় থাকবো। ভালো থাকুন সবাই, শুভেচ্ছা রইল।